আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের যে টপিক সেটা হলো গুচ্ছের জিকের জন্য 100% একটা কমন সাজেশন তোমাদের দিয়ে দিব। কারণ তোমাদের ভিতরে অনেকেই এই গুচ্ছের সাধারণ জ্ঞান বা জিকে পার্টটা নিয়ে অনেকে কিন্তু অনেক চিন্তার ভিতরে থাকো, যেহেতু জিকে পার্টের অনেক বিষয়গুলা আমাদের কাছে নতুনভাবে পড়তে হয়, ভালো করে পড়তে হয়। তো জিকের জন্য বা জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানে গুচ্ছতে কমন পাওয়ার জন্য কোন কোন টপিকগুলোতে তোমাকে অবশ্যই বেশি গুরুত্ব দিতে হবে এবং প্রতি বছর কোন টপিকগুলো থেকে প্রশ্ন বেশি আসে, এই নিয়ে আশা করি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমার ক্লিয়ার একটা ধারণা হবে। এবং এই ভিডিওর জিকের যে পার্টটা আছে এই পার্টগুলো যদি তুমি আগে থেকে ভালোভাবে কমপ্লিট করতে পারো, তাহলে গুচ্ছ ছাড়াও অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই জায়গায় ভর্তি পরীক্ষায় যে কিন্তু এই টপিকগুলো থেকে প্রশ্ন কমন পাবা। তো প্রথমে আমি মেনলি বাংলাদেশ বিষয়গুলি নিয়ে আলোচনা করব, তারপর আন্তর্জাতিক বিষয়গুলি এবং শেষে মৌলিক বিষয়গুলির কোন অংশগুলো গুরুত্ব দিবা সেটা বলে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে হলো বাংলাদেশ বিষয়গুলির জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো ভাষা আন্দোলন। এই ভাষা আন্দোলনটা তোমাকে অবশ্যই ভালো করে পড়তে হবে। ভাষা আন্দোলনের কোন কোন টপিকগুলো বেশি গুরুত্ব দিবা, যে ভাষা আন্দোলনে কারা শহীদ হয়েছিল, এই যে শহীদ যারা হয়েছিল, প্রথম শহীদ কে হয়েছিল, সর্বকনিষ্ঠ শহীদ কে কে ছিল, তার বয়স বা তার মৃত্যু কোথায় হয়েছে, তাকে কোথায় কবর দেওয়া হয়েছে, এই টপিক সম্পর্কিত জিনিসগুলো পড়বা। ভাষা আন্দোলন সম্পর্কিত বিভিন্ন ধরনের উপন্যাস আছে, সেই উপন্যাসগুলা কে লিখছে বা তার লেখককে সেগুলা ভালো করে পড়বা। ভাষা আন্দোলন সম্পর্কিত যে নাটক আছে, প্রথম নাটক কোনটি, প্রথম কবিতা কোনটি, ভাষা আন্দোলন সম্পর্কিত কোন পুস্তিকা, প্রথম পুস্তিকা কোনটি, ভাষা আন্দোলন সম্পর্কিত গানের লেখককে, বা ভাষা আন্দোলন সম্পর্কিত যে শহীদ মিনার, প্রথম শহীদ মিনার কোথায় তোমার করা হয়েছে, প্রথম শহীদ মিনার সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে, বা ভাষা আন্দোলন সম্পর্কিত যে ভাস্কর্যের জিনিসগুলো আছে সেগুলো অবশ্যই গুরুত্ব দিবা। তারপরে যেটা গুরুত্ব দিবা, তোমার যুক্তফ্রন্টের যে দফাগুলো আছে, প্রথম দফাটা কি ছিল, বা যুক্তফ্রন্টে কোন কোন দল অংশগ্রহণ করছিল, এবং সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো 6 দফা। এই 6 দফার ভিতরে এই 6 দফা কি কি ছিল সেটা পড়তে হবে। পাশাপাশি 6 দফা যখন তুমি পড়বা, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জীবনীটা আছে, বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত সালে, মৃত্যু কত সালে, এটা তো আমরা মৃত্যুরা সবাই জানি, তার পিতার নাম কি, মাতার নাম কি, এই সংক্রান্ত বেসিক যে তথ্যগুলো আছে সেগুলো পড়বা। তারপর যেটা অবশ্যই গুরুত্ব দিবা সেটা হলো মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধ থেকে 100% প্রশ্ন আসবে। যদি বলি এর ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা, সেটা হলো মুক্তিযুদ্ধ। অর্থাৎ মুক্তিযুদ্ধ থেকে শতভাগ প্রশ্ন আসবেই। এবং মুক্তিযুদ্ধের ভিতরে কোন কোন টপিকগুলো বেশি গুরুত্ব দিবা, যে এই 7ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধুর 7ই মার্চের যে ভাষণ, সেই ভাষণটা সম্পর্কিত বেসিক যে প্রশ্নগুলো আছে, যে ভাষণটা দেওয়া হয়েছে এটা কত মিনিটের ভাষণ দেওয়া হয়েছে, এই ভাষণটা যখন দেওয়া হয়েছে এটা কে রেকর্ড করছে, এর ভিডিও কে ধারণ করছে, এবং এই 26শে মার্চের যে স্বাধীনতার ঘোষণা সেটা অবশ্যই ভালো করে পড়তে হবে। এই ঘোষণাটা কখন দিছে, এটা কিসের মাধ্যমে দিছে, এই স্বাধীনতার ঘোষণা পরবর্তীতে কারা কারা পাঠ করছে, হ্যাঁ, এই জিনিসগুলো একটু ভালো করে পড়বা। এবং তারপরে মুজিবনগর সরকারটা অবশ্যই গুরুত্ব দিবা, কারণ তোমরা জানো যে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কিন্তু এই মুজিবনগর সরকার সবচেয়ে ভাইটাল রোল প্লে করছে। সো মুজিবনগর সরকারের তোমার রাষ্ট্রপতি কে ছিল, তোমার উপরাষ্ট্রপতি কে ছিল, বা মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিল। সো এই টাইপের যে প্রশ্নগুলো আছে এগুলো অবশ্যই পড়বা। অর্থাৎ মুজিবনগর সম্পর্কিত যত ধরনের প্রশ্ন আছে সেটা পড়ে ফেলবা। এবং যে বীরশ্রেষ্ঠ আছে, 7জন বীরশ্রেষ্ঠ, এই 7জন বীরশ্রেষ্ঠগুলো কিন্তু অবশ্যই গুরুত্ব দিবা। এবং 7জন বীরশ্রেষ্ঠের পাশাপাশি মুক্তিযুদ্ধের সময় কিন্তু নারীরাও কিন্তু ভূমিকা পালন করছে। তার ভিতরে 2জন নারী আছে, সেই 2জন নারীটা ভালো করে পড়বা। তারপরে হবো যে মুক্তিযুদ্ধের যে সেক্টর ছিল, আমাদের টোটাল যে আমাদের 11টা সেক্টর ছিল, সেই 11টা সেক্টরের কে কোন দায়িত্বে ছিল, বা কোন সেক্টরের আন্ডারে বাংলাদেশের কোন কোন অংশগুলো ছিল সেটা অবশ্যই তোমাকে পড়তে হবে। এবং 14ই ডিসেম্বর যে বুদ্ধিজীবী হত্যা হয়েছে, এখানে কাকে কাকে হত্যা করা হয়েছে বা গণকবরগুলো কোথায় আছে সেটা অবশ্যই পড়বা। এবং 16ই ডিসেম্বর যে বিজয় দিবস আছে, এই বিজয় দিবসে যে পাক হানাদার বাইরে থেকে কে এসে আত্মসমর্পণ করছে, বা বাংলাদেশের পক্ষে কে তোমার আত্মসমর্পণে এখানে সিগনেচার করছিল, এই জিনিসগুলো অবশ্যই গুরুত্ব দিবা। এবং তারপর যেটা গুরুত্ব দিতে হবে তোমাকে, এই মুক্তিযুদ্ধ সম্পর্কিত বিভিন্ন ধরনের উপন্যাসের লেখককে, এই সম্পর্কিত বিভিন্ন ধরনের নাটক আছে, কোন নাটকে কে লিখছে, পাশাপাশি বিভিন্ন ধরনের চলচ্চিত্র আছে মুক্তিযুদ্ধ সম্পর্কিত, সেই চলচ্চিত্রগুলোর
ধরো প্রায় আমাদের চলে আসে যে ওরা 11 জন, এটা হলো চলচ্চিত্র, যে প্রথম যে চলচ্চিত্র আছে এটা কে তৈরি করছে বা এর পরিচালক কে ছিল, এই টাইপের যে প্রশ্নগুলো আছে। এবং ভাস্কর্য, মুক্তিযুদ্ধ সম্পর্কিত কিন্তু অনেক ভাস্কর্য আছে আছে, যেমন চেতনা 71, এটা তোমার কোথায় অবস্থিত, এই টাইপের প্রশ্ন আসতে পারে। বা আসতে পারে যে আমাদের যে আমাদের জাতীয় স্মৃতিসৌধ আছে, জাতীয় স্মৃতিসৌধে যে 7টা মিনার আছে, 7টা মিনার দ্বারা কি বোঝায়। বা তোমার প্রশ্ন আসতে পারে যে আমাদের এরকম অনেকগুলো ভাস্কর্য কিন্তু আছে, এই ভাস্কর্যগুলো পড়বা। এবং মুক্তিযুদ্ধ সম্পর্কিত বিভিন্ন ধরনের গান আছে, এই গানগুলো কিন্তু খুব ভালোভাবে পড়ো। প্রায় আসে যে ধন্যধান্যে পুষ্পে ভরা, সো এই গানটা কে লিখছে, বা এই টাইপের যে প্রশ্নগুলো আসছে এই টাইপের প্রশ্নগুলো পড়বা। হ্যাঁ, সো এগুলো হলো মুক্তিযুদ্ধ সম্পর্কিত। অর্থাৎ মুক্তিযুদ্ধ সম্পর্কিত এই টপিকগুলো অবশ্যই অবশ্যই তোমাকে গুরুত্ব দিতে হবে। তারপর যদি বলা হয়, আসলে যদি বলা হয় এর ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ, তারপর হলো ভাষা আন্দোলন, তারপর যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো সংবিধান। এই সংবিধানে তোমাকে অবশ্যই অবশ্যই গুরুত্ব দিতে হবে। তো সংবিধানের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো বেশি ফোকাস রাখবা? সংবিধানের ক্ষেত্রে বেশি গুরুত্ব দিবা যে সংবিধান কবে তোমার উত্থাপন করা হয়, কবে কার্যকর করা হয়, কবে গৃহীত হয়, এই ডেটগুলো অবশ্যই অবশ্যই গুরুত্ব দিবা। সংবিধানের যে তোমার যে অনুচ্ছেদগুলো আছে বা আর্টিকেলগুলো আছে, এর ভিতরে প্রথম যে 3টা ভাগ আছে, তার ভিতরে এই 3টা ভাগের যে অনুচ্ছেদগুলো আছে, অনুচ্ছেদগুলো অবশ্যই অবশ্যই ভালো করে পড়বা। পাশাপাশি এই সংবিধানের ভিতরে তোমার জাতীয় পতাকা আছে, তারপর তোমার জাতীয় প্রতীক আছে, সো জাতীয় প্রতীকে কয়টা তারকা আছে, এই টাইপের প্রশ্ন কিন্তু প্রায় সময় চলে আসে। বা আমরা সংবিধানের ভিতরে কিন্তু তুমি দেখবে যে সংবিধানের ভিতরে দ্বিতীয় যে ভাগটা আছে, সেখানে কিন্তু রাষ্ট্রের যে মূলনীতিগুলো আছে, সেই মূলনীতি যে 4টা আছে, সেই 4টা নীতি কোনগুলা, এটা কত নম্বর অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে সেটা পড়বা। আমরা অনেক সময় কিন্তু প্রশ্ন চলে আসে যে আমরা যে বাক স্বাধীনতা, এই বাক স্বাধীনতা কত নম্বর অনুচ্ছেদে দেওয়া আছে, তারপর আছে যে ধর্মীয় স্বাধীনতা, এটা কত নম্বর অনুচ্ছেদে দেওয়া আছে, এই টাইপের প্রশ্ন কিন্তু প্রায়ই আসে। তার মানে এই সংবিধানের প্রথম যে 3টা ভাগ আছে, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, এই তৃতীয় ভাগটা খুবই গুরুত্ব দিবা। তারপরে যে অনুচ্ছেদগুলো আছে তার ভিতরে গুরুত্বপূর্ণ কিছু আমাদের অনুচ্ছেদগুলো আছে, সেটা একটু ভালো করে পড়তে হবে। যেমন 102 নম্বর অনুচ্ছেদ যেটা আছে, সেটাতে আমরা কি করতে পারি, আমাদের মানবাধিকার যদি লঙ্ঘন হয় আমরা 102 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রিড করতে পারি। সো এই টাইপের প্রশ্নগুলো চলে আসতে পারে। তারপর প্রায় সব প্রশ্ন আসে যে আমরা যে আইনের সংজ্ঞা, এটা আমরা কত নম্বর অনুচ্ছেদের মাধ্যমে জানতে পারি। বা সংবিধানের যে নাম, এই নামটা কত নম্বর অনুচ্ছেদে উল্লেখ করে দেওয়া আছে, 153 নম্বর অনুচ্ছেদে। সো এই টাইপের অর্থাৎ সংবিধানের বেসিক তথ্য প্লাস গুরুত্বপূর্ণ যে অনুচ্ছেদগুলো আছে, যেমন প্রায় সময় আসে যে ন্যায়পাল, এটা তোমার সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা আছে, হ্যাঁ, 77 নম্বর অনুচ্ছেদে। সো এই টাইপের প্রশ্নগুলো চলে আসতে পারে। সো এই জিনিসগুলো আছে যেগুলো গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাগ এটা ভালো করে পড়বা। তারপর যে গুরুত্বপূর্ণ যে মানে সবগুলো পড়তে হবে না, কারণ টোটাল তো দেওয়া আছে তোমার 153টা অনুচ্ছেদ। সো সবগুলো তো আসলে পড়া পসিবল না। তার ভিতরে অন্তত প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ এবং এই তোমার বাদ বাকি যে গুরুত্বপূর্ণ কিছু আছে সেগুলো তুমি ভালো করে পড়বা। তো সংবিধানটা অবশ্যই গুরুত্ব দিবা, কারণ সংবিধান থেকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রশ্ন আসবে। এবং সংবিধানের যে সংশোধনী আছে, সংশোধনী একটু দেখে নিবা। সংবিধানের যে 7টা তোমার তফসিল আছে, সেই তফসিলটা তোমাকে অবশ্যই দেখতে হবে। সো এই জিনিসগুলো থেকে কিন্তু প্রশ্ন কিন্তু চলে আসবে। তারপর তোমাকে পড়তে হবে বাংলাদেশের বৃহত্তম বা ক্ষুদ্রতম, তোর প্রশ্ন আসতে পারে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি বা বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি, এই টাইপের প্রশ্নগুলো আসে। সো এগুলো একটু ভালো করে, বা পাহাড় পর্বত, দ্বীপ বা নদী, বাংলাদেশের নদী নিয়ে প্রায় প্রশ্ন আসে যে এই নদী ওই নদীর সাথে মিলিত হয়ে কোন স্থানে মিলিত হয়েছে, এই টাইপের প্রশ্নগুলো পড়বা। বাংলাদেশের বিভিন্ন ধরনের সম্পদ, বিভিন্ন ধরনের ভাস্কর্য, এগুলো পড়বা। বা জাতীয় যে বিষয়বলীগুলো আছে, জাতীয় বিষয়বলী পড়বে। এবং উপজাতি, এই টপিকটা কিন্তু গুরুত্বপূর্ণ, উপজাতিগুলো থেকে কিন্তু প্রায় প্রশ্ন কিন্তু চলে আসে। তো এই টপিকগুলো অবশ্যই বাংলাদেশ বিষয়বলীর জন্য এই টপিকগুলো পড়লে আশা করি এখান থেকে তুমি শতভাগ প্রশ্ন কমন পেয়ে যাবে। এগুলো অবশ্যই গুরুত্ব দিবা, পাশাপাশি এক্সট্রা চাইলে আরেকটু পড়ে নিতে পারো, তবে এগুলো মাস্ট। তারপর হলো আন্তর্জাতিক বিষয়বলী, এটা তোমাকে অবশ্যই পড়তে হবে, এখান থেকে প্রশ্ন আসে। এখানে তুমি এখন প্রশ্ন আসতে পারে যে আন্তর্জাতিক বিষয়বলী তো অসংখ্য, পুরা মানে বাংলাদেশ বাদ দিয়ে পৃথিবীর বাদ বাকি সবগুলো কিন্তু আন্তর্জাতিক বিষয়বলীর সব পার্ট। বা প্রশ্ন আসলে কোন জায়গাগুলো থেকে আসে মাথায় রাখবা। আন্তর্জাতিক বিষয়বলীর ক্ষেত্রে যেগুলো কমন, মানে যেই জিনিস দেশগুলো নিয়ে প্রায় আমরা পত্রপত্রিকায় যেই দেশগুলো নিয়ে আলোচনা হয়, সাধারণত কিন্তু সেই দেশগুলো থেকে কিন্তু প্রশ্নগুলো আসে। কখনোই তোমাকে হঠাৎ করে উগান্ডা থেকে কিন্তু কোনো ধরনের প্রশ্ন দিবে না। যেগুলো কমন নাম, যেগুলো প্রায় সময় আমাদের কাছে সিমিলার বা আমরা বইপত্রে পড়ছি, সেই দেশগুলো থেকে কিন্তু প্রশ্নগুলো আসে, জন্য সেগুলোতে গুরুত্ব দিবা। যেমন ভারত নিয়ে কিন্তু সবসময় আমরা আলোচনা হয় পত্রপত্রিকায়। ভারতের বিভিন্ন ধরনের যে তথ্যগুলো আছে, চীন নিয়ে প্রায় কিন্তু আমাদের আলোচনা হয়, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, ইসরায়েল, এই জিনিসগুলো কিন্তু সবসময় আমাদের আলোচনার ভিতরে থাকে। সো এই জিনিসগুলো অবশ্যই ভালো করে পড়বা। এগুলোর বিভিন্ন ধরনের যে সংস্থাগুলো আছে, সংস্থাগুলো পড়বা। বিভিন্ন দেশের মুদ্রা, ভাষা, রাজধানী, এই রাজধানীটা একটু ভালো করে পড়বা। আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন ধরনের নারীর যে ভূমিকা, সেই নারীর ভূমিকাটা পড়বা। জাতিসংঘটা অবশ্যই পড়বা, জাতিসংঘ থেকে কিন্তু প্রায় প্রশ্ন আসে। বিভিন্ন ধরনের যুদ্ধ বা বিগ্রহ যেগুলো আছে, যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, এই সম্পর্কিত
তথ্য যেহেতু একবার আপডেট তথ্য, এগুলো অবশ্যই পড়বা। বিখ্যাত যে ব্যক্তি আছে বা সংবাদ সংস্থাগুলো আছে এগুলো ভালো করে পড়বা। আর মৌলিক বিষয়গুলির ক্ষেত্রে তোমরা কি করবা, একাদশ দ্বাদশ শ্রেণী অর্থনীতি এবং পরিণীতি, ভূগোল, সামাজিক বিজ্ঞান বই থেকে মৌলিক বিষয়গুলো পড়ে নিলে আশা করি তোমার প্রস্তুতিটা ভালো হবে। কারণ মৌলিক বিষয়গুলি যেহেতু তোমরা আগের থেকে পড়া থাকে, তো এটা নিয়ে সমস্যা হয় না। সমস্যা হলো বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলি। সো বাংলাদেশ বিষয়গুলির ক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো ভালো করে গুরুত্ব দিবা, তাহলে আশা করি ভর্তি পরীক্ষা যখন তুমি প্রশ্ন কমন পাবা, পরীক্ষা ভালো হলে তোমার কিন্তু চান্স হয়ে যাবে। এর জন্য যারা গুচ্ছে, যারা মানবিকের স্টুডেন্ট আসো অথবা বাণিজ্যের স্টুডেন্ট আসো অথবা নার্সিং স্টুডেন্ট আসো, শেষ মুহূর্তে ঘরে বসেই বেশি বেশি পরীক্ষা দিয়ে ভালো একটা প্রস্তুতি নিতে চাও, তারা চাইলে আমাদের অনলাইন এক্সাম বেসে ভর্তি হতে পারো। আমাদের অনলাইন এক্সাম বেসের কোর্স ফি হলো 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে অথবা নগদে সেন্ড মানি করে এই নাম্বারে কল দিয়ে জানাবা, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে কিন্তু ভর্তি করে নেওয়া হবে। এবং এখানে ভর্তি হলে কি হবে, যারা মানবিকের স্টুডেন্ট তারা যদি এখানে ভর্তি হও, তাহলে তোমাদের আমরা এই বাংলাদেশ বিষয়াবলীর যেমন পরীক্ষা নিব, আন্তর্জাতিক বিষয়াবলী যেমন পরীক্ষা নিব, পাশাপাশি বাংলা ইংলিশের জন্য তুমি পরীক্ষা দিতে পারবা। তোমার আন্তর্জাতিকের জন্য অথবা বাংলাদেশ বিষয়াবলীর জন্য যে বইগুলো দরকার, বা বাংলার জন্য যে বইগুলো দরকার, ইংলিশের জন্য যে বইগুলো দরকার, অ্যাডমিশনের যে বইগুলো দরকার, সেই বইগুলো তুমি ফ্রিতে পাবা। তুমি গাইডলাইন ফলো করবা, আমাদের রুটিন অনুযায়ী পরীক্ষাগুলো দিলে তোমার ঘরে বসে 100% প্রিপারেশন হয়ে যাবে। এই জন্য মানবিকের স্টুডেন্ট অবশ্যই আমাদের অনলাইন এক্সাম বেসে ভর্তি হবা। যাদের স্বপ্ন আছে নার্সিংয়ের টার্গেট, নার্সিংয়েরা ভর্তি হবা। পাশাপাশি যারা বাণিজ্য শাখার স্টুডেন্ট আছে তারাও ভর্তি হয়ে অনলাইন এক্সাম বেসে ভর্তি হয়ে বেশি বেশি পরীক্ষা দিয়ে নিজেকে ভর্তির জন্য প্রস্তুতি করবা। তো এই হলো গুচ্ছের জিকের কমন একটা সাজেশন দিয়ে দিলাম। আশা করি সাজেশনটা ভালো করে ফলো করলে তোমার জন্য ভালো হবে। তুমি ভালো করে পরীক্ষা দিলে তুমি চান্স পাবা, তোমার স্বপ্ন পূর্ণ হবে, তোমার বাবা মার মুখে হাসি ফুটবে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।